সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শোনা যাচ্ছে কিনা? আশা করি শোনা যাওয়ার কথা। আমরা কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কথা বলছি। আজকে কস্ট অ্যাকাউন্টিং এর আমরা চ্যাপ্টার 5, অর্থাৎ এটাই শেষ চ্যাপ্টার, এটা নিয়ে আজকে আলাপ করব। আর আপনাদের একটা বিষয় আমি বারবার বলছি যে আপনাদের প্রিপারেশন কমপ্লিট করার জন্য আহ, আপনারা যেহেতু আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সব আলোচনায় করে ফেলছি, আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা প্রিপারেশন কমপ্লিট করার জন্য র্যাপস বই যাদের কাছে আছে, অথবা মানে প্রশ্ন একই, হিসাব বিচিত্র বিচিত্র থেকে আপনি যেগুলো প্র্যাকটিস করছেন সেগুলো কিন্তু ইংলিশ ভার্সনে দেওয়া নাই। আপনি র্যাপসের মধ্যে অথবা অ্যাবাকাস, এরকম অনেকগুলো বই আছে। আমি র্যাপসের কথা বলছি এই জন্য শুরু থেকেই। র্যাপসের পেছনে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে। তো যে সফটওয়্যারগুলো আমাদের বইতে মানে আমাদের সিলেবাসে নাই, যেমন পার্টনারশিপ অ্যাকাউন্ট, কেমন, তারপরে একতরফা দাখিলা পদ্ধতি, তারপর ধরেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এগুলো আমাদের সিলেবাসে দেওয়া নাই। প্রাপ্য হিসাবের অ্যাকাউন্ট, কেমন, প্রাপ্য হিসাব সংরক্ষণ পদ্ধতি, এই সাইটটা আপনার আমাদের সিলেবাসে দেওয়া নাই। তো এই প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করবেন না। বাকি যেগুলো আমাদের সিলেবাস আছে এগুলো একটু ইংলিশ ভার্সনটা দেখে নেন, কেমন। এটা সুবিধা হবে যে আপনি যদি বুঝে থাকেন তাহলে দরকার নাই। মানে আমাদের বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটি যে বইটা ফলো করে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, ওই বইটার থেকেই মূলত বিগত বছর প্রশ্নগুলো হয় আর কি। আমরা যে হিসাব বিজ্ঞান ব্যবহারকারীটা যেগুলো দেখছি, ওই প্রশ্নগুলো আছে ইংলিশে। তো আমরা হিসাব বিচিত্রায় প্রশ্ন প্রচুর আছে নিঃসন্দেহে। ও র্যাপস থেকে বহুগুণ বেশি আছে। বাকি প্রশ্ন হলো যে ইংলিশ ভার্সনটা দেওয়া নাই, এই জন্য আপনারা ওখান থেকে দেখলে আপনাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালের যে সমস্যাটা এটা কেটে যাবে। এই জন্য যাদের কাছে র্যাপস আছে আপনি একদিন একদিন বসলে হয়ে যাবে ইনশাল্লাহ। একদিন বসে, কারণ আপনি পড়ছেন, জাস্ট এখন ইংলিশটা একটু রিডিং দিবেন, যাতে পরীক্ষা হলে আপনার ভীতিটা কেটে যায়। এক। দুই নম্বর হলো যে কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে, এখানে ম্যাথ আছে, কেমন। এটা আমি আপনাদেরকে একটা ছবি দিচ্ছি হিসাব বিচিত্র থেকে থেকে। এখানে অধ্যায় 7, এখানে অধ্যায় 7 হিসাব বিজ্ঞান কস্ট অ্যাকাউন্টিং নামে একটা চ্যাপ্টার আছে। এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড চ্যাপ্টার তো আমি আপনাদের গত ক্লাসে করাইছি। এটা দুইটা অংশ আছে। ইনভেন্টরির ফার্স্ট পার্টটা আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সাথে আমরা আলোচনা করছি। সেকেন্ড পার্টটা আমি এখানে অ্যাকাউন্টিং ফর ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানে কস্ট অ্যাকাউন্টিং সেকেন্ড চ্যাপ্টারের সাথে মিলিয়ে আলোচনা করছি, কেমন। তাহলে এই দুইটা পার্ট হলো ম্যাথের জায়গা। এখানে ম্যাথ সব মিলে আমার মনে হয় না 20% ম্যাথ আসবে, কেমন। আর ম্যাথ গুলো অতটা ডিফিকাল্ট দিবে না, দু একটা ডিফিকাল্ট থাকতে পারে, ওগুলো আপনি ছাড়ি দিবেন, ওগুলো চিন্তা করার দরকার নাই, কেমন। নর্মাল দেখবেন যে মুখোমুখি করতে পারেন এরকম ম্যাথে আসবে। এই, আর বাদ বাকি দেখবেন যে সবগুলো কনসেপচুয়াল থেকে। হিসাব সমীকরণটা, হিসাব বিজ্ঞান নীতিমালা চ্যাপ্টার, ওইগুলো একটু ভালো করে পড়েন, কেমন। হিসাব বিজ্ঞান নীতিমালা, হিসাব সমীকরণ, সমন্বয় জাবেদা, এই চ্যাপ্টার গুলো বড় চ্যাপ্টার, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। আপনার সহজ বলে দেই যে চ্যাপ্টার গুলো থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বেশি আসছে, কেমন। আপনার হিসাব বিচিত্রা খুলে দেখবেন যে যে চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বেশি, ওটা আপনাকে বেশি করে পড়তে হবে, সোজা বাংলা যেটা, কেমন। কারণ প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি স্যাররাই করবেন নর্মালি, আমার বিশ্বাস। বাকি অন্য ভার্সিটি থেকে নিতে পারেন, সেটা ওনাদের ইচ্ছা, তবে নর্মালি ঢাকা ইউনিভার্সিটি একজন একজন থাকে আর কি। তো সেই হিসাবে ওনারা ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংকটা দেখতেই পারে, কেমন। এইটা হলো আমার ধারণা আর কি। বাকিটা পরীক্ষা হলে অনেক কিছু হতে পারে, আপনাদের সেই প্রিপারেশন নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যান ইনশাল্লাহ। তো আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে আমাদের, তাহলে সিলেবাসটা শেষ হয়ে যাবে। বাকি কস্ট অ্যাকাউন্টিং এর এই যে ফার্স্ট চ্যাপ্টার যে ইন্ট্রোডাকশন, সেখানে একটু ম্যাথ আছে, আমি সেটা আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, কেমন। আচ্ছা, আর আপনারা পরীক্ষাগুলো দিতে থাকেন। পরীক্ষাগুলো অনেকে দিচ্ছেন না, দেখলাম অনেকে দিচ্ছেন। পরীক্ষা দিলে প্রিপারেশনটা হয়ে যায়, প্র্যাকটিসটা হয়ে যায় আর কি একটু। স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে। স্যার, এখানে, হ্যাঁ, অ্যাপস বইতে তো স্যার ইংলিশে দেওয়া নাই। ইংলিশে সাবটাইটেল দেওয়া নাই, পেছনে বিগত বছর প্রশ্ন দেওয়া আছে, নিশ্চয়ই আছে না? না স্যার, আমি একটা বই খুঁজলাম কিন্তু পাইলাম না দুইটি। পেছনে বইয়ের পেছন দিয়ে, পেছনের অংশ দিয়ে নাই। আমার কাছে যেটা আছে এটাতে তো আছে এখন। নতুন বইতে এই যে আমার কাছে পেছনে অংশে আছে তো। আপনাদের কাছে নাই বইটাতে, আমি জানি না আপনাদের কাছে কোন বইটা আছে। আমার কাছে যে বইটা ছিল সেটাতে যেমন কোনটি নীতিগত ভুল, হুইচ ওয়ান ইজ দ্য ইরর অফ প্রিন্সিপাল, কেমন, প্রত্যেকটা প্রশ্নের সাথে বাংলা এবং ইংরেজি দেওয়া আছে বিগত বছরের। অথবা আপনি যে, আমার কাছে মনে হয় আছে, আপনি পেছন দিয়ে দেখেন, প্রথমে আলোচনা, সকল ছাত্র আলোচনা শেষে পেছন দিয়ে ঢাকা ইউনিভার্সিটির বিগত বছর প্রশ্ন দেওয়া আছে। আমার কাছে যে, আমি তো যখন পড়ছি তখন ছিল, এখন তো আরো ভালো করে হওয়ার কথা। এই যে দেখেন এখানে ডাবির বিগত 18 বছরের 18 সেশনের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, একটা শিরোনাম দেওয়া আছে। এরপর দেওয়া আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4 বছরের প্রশ্ন ও সমাধান। এইটা আপনি দেখতে পারেন, কেমন। আপনারা দেখে তারপর আমাকে জানাইন যাদের কাছে নতুন বইটা আছে।
আচ্ছা। আর যারা আরেকটু আগাইতে চান তারা চাইলে অ্যাকাউন্টিং প্রিন্সিপালের মধ্যে ওখানে আমাদের সব চ্যাপ্টার লাগবে না, কিছু চ্যাপ্টারে কিছু ম্যাথ ছোট ছোট, এক চ্যাপ্টারে 10টা 15টা করে এমসিকিউ দেওয়া আছে। যাদের কাছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা আছে এখান থেকে একটু দেখতে পারেন। তাহলে মানে আপনার আর কিছু বাকি থাকলো না আর কি, বুলেট প্রুফ প্রিপারেশন। আল্লাহর উপর ভরসা করে আগাবেন। আচ্ছা, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। কেমন? ভরসা, বিশ্বাস রাখেন, বিশ্বাসটা রাখেন। আর আর আমার আমার যে ফিলোসফি বা আমি যে এটা দেখলাম, যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে কেমন, তাদের একটা না একটা জব আল্লাহ তালা দিচ্ছে। আমি এরকম দেখি না যে প্রিপারেশন নিছে আর কেউ খালি হাতে ফিরছে, এরকম আমার দেখা নাই। কেমন? একটা না একটা জব হয়েছেই। তো আপনার বিশ্বাস রাখতে হবে। আপনি যদি বিশ্বাস না রাখেন আপনি কিন্তু প্রিপারেশন নিতে পারবেন না। হ্যাঁ, বিশ্বাস আপনাকে রাখতেই হবে যে ইনশাল্লাহ আমার হবে। এটা যদি হারাই ফেলেন আপনি আর প্রিপারেশন নিতে পারবেন না, মনে রাখেন। কেমন? তাহলে এই প্রথমে বিশ্বাস রাখবেন, এবং যারা ভালো করে প্রিপারেশন নিচ্ছে তাদের একটা না একটা জব হয়েছে। হ্যাঁ, এটা আমি দেখছি আর কি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই কথা। আচ্ছা, এখন আসেন আমাদের চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ বলা আছে বাজেটারি কন্ট্রোল এবং স্ট্যান্ডার্ড কস্টিং এ দুইটা বিষয় আছে, কেন এলিমেন্টারি আইডিয়া। মানে স্ট্যান্ডার্ড কস্টিং এর প্রাথমিক ধারণাটা আছে। কেমন? বাজেটারি কন্ট্রোলটা কি, অর্থাৎ বাজেটীয় নিয়ন্ত্রণ, এবং স্ট্যান্ডার্ড কস্টিং। এখানে লিখিত পরীক্ষায় এক দুইটা ম্যাথ আসছে আর কি। কেমন? এমসিকিউ তে আসতেও পারে, না আসতে পারে। আমরা একটু কনসেপ্ট আলোচনা করি, কিছু ম্যাথ প্র্যাকটিস করব, অত বড় চ্যাপ্টার না। আমরা এটা আলোচনা করলে আমাদের কস্ট অ্যাকাউন্টিং শেষ হবে। এরপরে আমি কস্ট, ওই যে ফার্স্ট চ্যাপ্টার যে বড় একটা চ্যাপ্টার আছে, এটা আজকে দিতে চাইছিলাম কিন্তু আজকে সময় কারণে পাই নাই। কালকে সকাল দেখি শেষ করতে পারেন, তাহলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। এরপর আপনারা প্রচুর রিভিশন দিবেন, যত বেশি রিভিশন দিবেন তত দেখবেন যে সাহস বাড়বে। কেমন? আর সাথে সাথে আমি চেষ্টা করবো প্রশ্ন দেওয়া, পরীক্ষা এক এক চ্যাপ্টার ধরে প্রশ্ন নেওয়ার জন্য। কেমন? আপনার পরীক্ষাটা দিলে ওই চ্যাপ্টারের পরীক্ষাটা হয়ে গেল আর কি। তাহলে এখানে আমার সিলেবাস বলা আছে বাজেটারি কন্ট্রোল মানে বাজেটীয় নিয়ন্ত্রণ। কেমন? আর একটা আছে যে এলিমেন্টারি আইডিয়া মানে প্রাথমিক ধারণা অফ স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং আর বাজেটারি কন্ট্রোল নিয়ে মূল আলোচ্য বিষয় আর কি। তো আমরা বরাবরই কনসেপ্ট আলোচনা করি, তারপরে ম্যাথে চলে যাব। বা স্ট্যান্ডার্ড কস্টিং কি, পরীক্ষা আসছে 33তম বিসিএস এ, 43 বিসিএস এ আসছে। স্ট্যান্ডার্ড কস্টিং এটাকে প্রমাণ ব্যয় বলে বা মান ব্যয় বলে। কেমন? মান ব্যয় সংজ্ঞা দিন, এবং বাজেটীয় নিয়ন্ত্রণ থেকে আলাদা। একটা বিষয়ে বারবার আপনারা জিজ্ঞেস করতেছেন প্রশ্ন কি বাংলা হবে না ইংরেজি হবে, আসলে এই বিষয়ে প্রশ্ন আমার হাতে উত্তর নাই। কেমন? আমরা তো পিএসসি এটা আসলে বলে দিলে ভালো পারতো, ভালো হইতো, তবে রিস্ক আছে, ইংলিশ হওয়ারও চান্স আছে। যেহেতু প্রশ্নকর্তাদের ইচ্ছার উপর এটা নির্ভর করে, তবে পিএসসি এটা ক্লিয়ার করা উচিত ছিল আর কি। তাহলে আর এখন যারা আমরা প্রেডিকশন করতেছি এটা আমাদের নিজস্ব মন্তব্য। আচ্ছা, এখন বলছে যে স্ট্যান্ডার্ড কস্টিং এটা কাকে বলে। কেমন? এরপর বলছে কোন ধরনের প্রতিষ্ঠান প্রমাণ ব্যয় হিসাব হিসাব প্রয়োগ করে। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিংটা আমরা বুঝি যে পূর্বেই যে অনুমিত ব্যয় নির্ধারণ করা হয়, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি দ্রব্য উৎপাদনে যে ব্যয় হতে পারে তার জন্য পূর্ব থেকে একটা অনুমান ব্যয় করা। কেমন? হ্যাঁ, আপনি ধরেন এখান থেকে কক্সবাজার যাবেন, আপনার খরচ কত হবে? আপনি বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আপনি বলেন যে আমার আসা যাওয়া খাওয়া খরচ আমার 10,000 টাকা যেতে পারে। তো পূর্বে যেটা অনুমান করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। কেমন? এরপরে দেখলেন যে 12,000 হইতে পারে, 8,000 হইতে পারে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্টিং। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং করা হয় কেন? ওটার উপর বেস করে আমরা সিদ্ধান্ত নিই আমরা আসলে কত টাকা দিব। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করা, এই জন্য স্ট্যান্ডার্ডটা এটা একটা এস্টিমেটেড। কেমন? এবার স্ট্যান্ডার্ড কস্টিং ইজ এস্টিমেটেড এক্সপেন্স, এটা কিন্তু নিশ্চিত না। এস্টিমেটেড মানে কি, পূর্বেই যে অনুমান করা হয় আর কি, যে এত টাকা ব্যয় হইতে পারে। এখন কিভাবে আপনি অনুমান করবেন, তার জন্য আপনার অভিজ্ঞতা লাগবে। কেমন? আর যারা কক্সবাজার আগে গেছে, হোটেলে গেছে, দূরত্ব বিবেচনা করে গাড়ি ভাড়া করতে সব কষ্ট মিলে আমরা বললাম যে 10,000 টাকা লাগবে, তখন দেখা যায় আপনি 12,000 লাগতে পারে, আবার 8,000 লাগতে পারে। সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তো স্ট্যান্ডার্ড কস্ট করা হয় যে যাতে এটাকে আমরা 10-এর নিচে থাকতে পারি, যাতে আমাদের কস্টটা নিয়ন্ত্রণ থাকে। আহ কস্ট কমানোই মূল উদ্দেশ্য আর কি। কেমন? এটা কস্ট অ্যাকাউন্টিং একটা টার্ম, স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড আমরা এই শব্দটা সবসময় বলি, স্ট্যান্ডার্ড কত। কেমন? তাহলে স্ট্যান্ডার্ড কস্ট ইজ অ্যান এস্টিমেটেড এক্সপেন্স, এটা একটা এস্টিমেটেড এক্সপেন্স দ্যাট নরমালি অকার্স ডিউরিং দ্য প্রোডাকশন অফ এ প্রোডাক্ট। কেমন? অর পারফরমেন্স অফ সার্ভিস। আচ্ছা, এর সুবিধা হইলো যে ব্যয়টা নিয়ন্ত্রণ করা যায়। কেমন? মান ব্যয় দ্বারা কর্মীগণ একটি গাইডলাইন পায়, ফলে উৎপাদন কার্য ত্বরান্বিত। আগেই বলা হয় যে এত কস্ট এর মধ্যে করো, মানে একটা আপনাকে আগে একটা একটা বাজেট ধরা দিল, এই যে বাজেটের মতোই অনেকটা, যে তোমাদের এখানে স্ট্যান্ডার্ড কস্ট হলো যে 10,000 টাকা, তুমি এর মধ্যে করার চেষ্টা করো, তখন ওই কর্মীগণের মাথার মধ্যে এটা থাকে। ফলে তারা একটু চাপে থাকে। কেমন? তারপরে উৎপাদন ও মূল্য নীতি নির্ধারণ হয়, পরিকল্পনা সংশোধন, বৈষম্য বিশ্লেষণ করে যদি প্রতিকূল অবস্থা দেখা যায় তবে পরিকল্পনা সংশোধন, যদি দেখা যায় যে আসলে এই স্ট্যান্ডার্ড বেসড কস্টে আসলে করা সম্ভব না, তখন তো অবশ্যই কি করতে হবে, সংশোধন করে নিতে হবে আর কি। আর সুবিধা অনেক আছে এখানে, যেহেতু লিখিত পরীক্ষা অনেকগুলা পয়েন্ট দেওয়া আছে, আমাদের সব লাগবে না, একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আর কি। কেমন?
ব্যয় সংকোচন উৎপাদনের জন্য যেসব উৎপাদন প্রয়োজন হয় তা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারিত হয় বলে যেহেতু এই এক্সটার্নাল কস্টিংটা অনেকে পরীক্ষা নিরীক্ষা অভিজ্ঞতার আলোকে নির্ধারণ করা হয়, এতে মানে কস্টটা একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকে আর কি। কেমন? আচ্ছা, এই যে অসুবিধাও আছে, এটা অসুবিধা হচ্ছে মানদণ্ড নির্ধারণ প্রমাণ ব্যয় হিসেবে কার্যকারিতা সঠিক মানদণ্ড নির্ধারণের উপর নির্ভর করে। কিন্তু অনেক সময় এটা প্রমাণ ব্যয়টা সফলতা অর্জনে ব্যর্থ হয়, যে আমরা ধরছি আন্দাজে, যদি অভিজ্ঞতা ঠিক না থাকে, ভালো অভিজ্ঞতা না থাকে, তাহলে এক্সটার্নাল কস্টিং এর সঠিকভাবে ধরা সম্ভব হয় না। কেমন? আপনি যদি কক্সবাজারে না যায়, জীবনে না যান, কেমন, আপনাকে দিছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কস্ট কত হবে, মানে খরচ কত হবে, আপনি বললেন 100 টাকা বা 1,000 টাকা হইতে পারে। 1,000 টাকা তো গাড়ি ভাড়াই হবে না। এই যে উল্টাপাল্টা বলা, এটা হয় অনেক সময় যারা যারা সিদ্ধান্ত নিয়ে থাকে, যেটা আমাদের দেশেও চলছে গাড়ি, কেমন, ঘোড়ার পিঠে চলছে গাড়ি, কি বলে, ঘোড়ার আগে গাড়ি, যারা সিদ্ধান্ত নেয় তারা অনেক সময় ওই বিষয়ের সাথে জড়িত হয় না, যার কারণে আমরা এটা সমস্যায় ভুগি আর কি। যাই হোক, এখন মান ব্যয় হিসাবে সুবিধা কি কি আছে? সুবিধা হইলো যে কাজ শুরু করার পূর্বেই নির্ধারিত মানের ভিত্তিতে ব্যয় নির্ণয় করা হয়। কেমন? কাজ শুরু করার আগে একটা বাজেট হয়ে যায়। আহ, ফলে প্রকৃত ব্যয় সংগঠিত হবার সাথে সাথে পূর্ব নির্ধারিত মানের সাথে তুলনা করে ডিফারেন্সটা তৈরি করা যায়। কেমন? ডিফারেন্সটা ধরা যায়, প্রবেটটা মানে ভেরিয়েন্সটা ধরা যায়। ক্ষতি সাধিত হবার পূর্বে নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করা যায়, এটা হলো সুবিধা। অর্থাৎ ব্যয় কত হবে আমরা আগে একটা ধারণা পেয়ে যাই, ওর ভিত্তিতে যদি খুব বেশি পার্থক্য হয়ে যায় সেটা আমরা বের করতে পারি এবং নিয়ন্ত্রণ করাটা সম্ভব হয় আর কি। কেমন? তাহলে নিশ্চয়ই স্ট্যান্ডার্ড কস্টিং বুঝতে পারছেন। এর ফলে শুধু দক্ষতা পরিমাপে সাহায্য পরিমাপে সাহায্য করে না, বরং দক্ষতা বৃদ্ধিতেও সাহায্য করে। মানে আগে যখন একটা গাইডলাইন মাথায় থাকে, তখন অটোমেটিক আপনার স্কিলটা ওই রকম থাকে যে আমি এর মধ্যে এর বাইরে যেতে পারবো না। কেমন? আচ্ছা, এখন যে প্রশ্নটা আছে, বাজেটীয় নিয়ন্ত্রণ এবং মান ব্যয় নির্ধারণের প্রধান উদ্দেশ্য কি কি? মান ব্যয় বা টাইম ব্যয় কি? কেমন? কার্ড, টাইম পিরিয়ড কার্ড কি? ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা বলছি যে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ উপায় হিসাবে বাজেটকে ব্যবহার করে তাকে বাজেটের নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ যে পদ্ধতি কোনো দ্রব্য সেবার উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত সমস্ত দিকের পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপায় হিসাবে বাজেটকে ব্যবহার করে তাকে বাজেটের নিয়ন্ত্রণ বলে। বাজেটের নিয়ন্ত্রণ হলো যে, এটাও একটা পূর্ব ধারণা। বাজেট, আমরা যে বাজেট ঘোষণা করি, বাজেট হলো যে একটা বছর দেশের, অথবা বাজেট যদি দেশের ক্ষেত্রে হয় তাহলে দেশের বাজেট, ব্যক্তি ক্ষেত্রে হলে ব্যক্তি বাজেট, অর্থাৎ ভবিষ্যতে যে ব্যয় করা হবে তার একটা পূর্ব পরিকল্পনা হলো বাজেট আর কি। কেমন? কোথায় ব্যয় করা হবে, কোন খাতে ব্যয় করা হবে। তো নিয়ন্ত্রণ মানে বাজেটের ব্যয়ের মধ্যে থেকে আমরা ব্যয় করব। কেমন? বাজেটের মধ্যে থেকে আমরা যদি ব্যয় করি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। আচ্ছা, আহ অন্যদিকে ভবিষ্যতে কোনো একটি দ্রব্য উৎপাদন যে ব্যয় হতে পারে তার জন্য পূর্বেই যে অনুমিত ব্যয় নির্ধারণ করা হয় তাকে স্ট্যান্ডার্ড কস্টিং বা প্রমাণ ব্যয় বলে। কেমন? স্পেশালি স্ট্যান্ডার্ড কস্টিং কস্ট অ্যাকাউন্টিং এর একটা টার্ম। কেমন? মানে ভবিষ্যতে একটি দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হতে পারে, ও ভবিষ্যতে ব্যয় হবে, কিন্তু আমরা আগেই পূর্বেই ওই ব্যয়টা অনুমান করতে হবে যে কত হইতে পারে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। আর বাজেটটা, এটা একটা কমন টার্ম, নট অনলি কস্ট অ্যাকাউন্টিং টার্ম। স্ট্যান্ডার্ড কস্টিং স্পেশালি কস্ট অ্যাকাউন্টিং এর টার্ম। কস্ট নিয়ন্ত্রণ করার জন্য এই টুলসটা আসছে। কেমন? আর বাজেট তো আমাদের ইচ অ্যান্ড এভরি সেক্টরে আমরা বাজেট দেখি, যে কোনো একটা কাজ করার পূর্বে আমরা বাজেট ঘোষণা করি এবং ওই বাজেটের মধ্যেই চেষ্টা করি। কেমন? অনেক সময় পারা যায়, অনেক সময় পারা যায় না। তো আমরা বাজেট যখন ঘোষণা করি তখন আমাদের সামনে একটা প্ল্যান থাকে এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আর কি। আচ্ছা, এখন আসছে মান ব্যয় নির্ধারণ প্রধান উদ্দেশ্য হইলো যে কি, এই প্রশ্ন। কেমন? আমরা বলছি মান ব্যয় পূর্ব নির্ধারিত মান ব্যয় অনুযায়ী উৎপাদন ব্যয়ের সাথে তুলনা করে মান নিয়ন্ত্রণ করা এবং উৎপাদন প্রতিষ্ঠান অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করা। মূল কথা হচ্ছে যে আমরা যখন স্ট্যান্ডার্ড কস্টিং নির্ধারণ করতে পারি, তখন আমরা অনাকাঙ্ক্ষিত যে কস্ট আছে বা অনাকাঙ্ক্ষিত যে কোনো ধরনের ক্ষতি আছে এটা থেকে রক্ষা করা উদ্দেশ্য। এবং যারা কর্মী আছে তাদের সামনে একটা গাইডলাইন থাকে যে তোমার এই খাতে বরাদ্দ এত টাকা, এর মধ্যে করার চেষ্টা করো, তখন তারা একটা নির্দিষ্ট রুট রুট অবলম্বন করতে হয় আর কি। এতে আমাদের খরচ নিয়ন্ত্রণ থাকে, অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে রক্ষা পায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। হ্যাঁ, এটা আমাদের ব্যক্তি জীবনও এটা আমাদের ফলো করতে হবে। কেমন? যে আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে, আগে প্ল্যান করতে হবে। কেমন? প্ল্যান করে কাজ করতে হবে। অনেকেই করে আর কি। যারা করতে পারে তাদের জীবনটা সুন্দর। কেমন? আর যারা চলছে গাড়ি যাত্রা বাড়ি, তারা তো আর কি করবে আর। আচ্ছা, কস্ট কন্ট্রোল এটা উদ্দেশ্য আছে। কেমন? মান ব্যয়ের উদ্দেশ্যগুলো হচ্ছে যে, মূল বিষয় হলো কস্ট কন্ট্রোল। আমরা যদি একটা উদ্দেশ্য বলি, সেটা হচ্ছে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর মূল বিষয় হচ্ছে কস্ট কন্ট্রোল। একটা হচ্ছে কস্ট নির্ধারণ করা বা নির্ণয় করা, আর একটা হচ্ছে কস্ট নিয়ন্ত্রণ করা। আর এই স্ট্যান্ডার্ড কস্টিং ওয়ান কাইন্ড অফ কস্ট অ্যাকাউন্টিং। কেমন? এটা কস্ট অ্যাকাউন্টিং একটা গুরুত্বপূর্ণ টুলস, যে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, কস্ট কন্ট্রোল, অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রমাণ ব্যয় হিসাবে উৎপত্তি ঘটায়। দেখছেন না? প্রমাণ ব্যয় হিসাব আসছেই, উৎপত্তি ঘটছে কিভাবে কস্টটাকে নিয়ন্ত্রণ করা যায়।
উৎপাদন কার্যের বিভিন্ন স্তরে অদক্ষতা ও অপচয় হ্রাসের মাধ্যমে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। যদি কোনো গাইডলাইন্স না থাকে, আপনি যদি বলেন যে, একজন বলে যে তুমি খরচ করো, এখন যদি তাকে আগে টাকা ধরা যায় যে তুমি 500 টাকা খরচ করো, তখন সে কিন্তু এই যে সীমার মধ্যে পড়ে গেল, কেমন? আর আপনি যদি বলেন যে খরচ করো, সে দেখেন 5,000 টাকা খরচ করে চলে আসছে, এতে আপনি সে নিয়ন্ত্রণের মধ্যে থাকলো না। এই জন্য স্ট্যান্ডার্ড কস্টিং মানে আপনি যখন তাকে একটা একটা সীমা বেঁধে দিলেন, তখন সে নিয়ন্ত্রণের মধ্যে পড়ে গেল আর কি। তো এর ফলে আমাদের কস্ট কন্ট্রোল হয়ে যায় এবং তার চিন্তাটাও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসলো, সে চাইলে অপেন চিন্তা করতে পারবে না, কেমন? আচ্ছা, এরপরে দক্ষতা মূল্যায়ন হয়, যখন আপনি বাজেট দিবেন ওই ওই বাজেটের মধ্যে সে খরচ করবে এবং সে ইফিসিয়েন্সি দেখাইতে হবে যে যে আমি সবচেয়ে বেস্টটা নিব, কিন্তু এই খরচ এটাই থাকবে। এটা একটা এই জন্য আমাদের এই মূলত টেন্ডার গুলো প্রচলিত আছে, যে আমরা ও বাছাই করবে এমন একটা লোককে যে আমাদেরকে সবচেয়ে ভালো কাজ দিবে কিন্তু কম খরচ, কেমন? প্রত্যেকটা কাজের দক্ষতা মূল্যায়ন করা প্রমাণ ব্যয়ের একটা উদ্দেশ্য। কাজের ঘাটতি দেখা দিলে প্রকৃত ব্যয়ের উপর প্রভাব পড়ে, ফলে দক্ষতা মূল্যায়ন প্রমাণ ব্যয় একটি মুখ্য উদ্দেশ্য, কেমন? দক্ষতা মূল্যায়ন করা, ইফিসিয়েন্সি। আচ্ছা, মুনাফা অর্জন। যদি আমরা খরচ কমিয়ে আনতে পারি তাহলে মুনাফা বেড়ে যাবে, এক্সপেক্টেড প্রফিট হবে, কেমন? পূর্ব নির্ধারিত মান অনুসারে পণ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করে প্রত্যাশিত মুনাফা অর্জন করা সম্ভব। মূল বিষয় হলো যে আমরা যে খরচকে কমায় আনতে পারি, কেমন? তখন প্রফিট অটোমেটিক্যালি বেড়ে যাবে, আর খরচ যদি বেড়ে যায় প্রফিট কমে যাবে। তো আমাদের কস্ট অ্যাকাউন্টিং আসছে এই জন্যই, কস্টকে কন্ট্রোল করা, কেমন? আচ্ছা আচ্ছা, বিক্রয় মূল্য নির্ধারণ এটা আমরা খুব সহজে বুঝি, ডিটারমিনেশন অফ সেল প্রাইস, অর্থাৎ আমরা যে কস্ট নির্ধারণ করতে পারি, এর সাথে আমাদের কোম্পানির সিদ্ধান্ত নিচ্ছে আমরা 20% মার্জিন করবো বা লাভ করবো, তখন 20% অ্যাড করলে তো বিক্রয় মূল্য হয়ে যাবে। বিক্রয় মূল্য নির্ধারণ করা কঠিন কাজ না, কঠিন কাজ হচ্ছে কস্ট নির্ধারণ করা। হ্যাঁ, কস্ট যত যত ইফিসিয়েন্সির সাথে কস্ট নির্ধারণ করা যাবে, তত সহজে বিক্রয় মূল্য নির্ধারণ করা যাবে, কেমন? আচ্ছা, সময়কাল এটা আমরা আলোচনা করছি, যেখানে আহ আহ, বিস্তারিত পণ্যের বিবরণ থাকে আর কি, কেমন? সেটা হচ্ছে সময় কার্ড, শুধু ভ্যালুটা থাকে না আর কি, মূল্যটা থাকে না। কিন্তু এখানে যদি বলছে মূল্য ক্রম অনুযায়ী সাধারণ থাকে, পরিমাণ, কাঁচামাল, শ্রম, উপরিব্যয়, পরিমাণ, দর, মূল্য ক্রম অনুযায়ী সাধারণ থাকে, তাকে সময় কার্ড বলে, কেমন? সময় কার্ড বলে, এটা ছোট একটা বিষয়। স্ট্যান্ডার্ড কস্ট হলো যে অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস, লেবার এন্ড ওভারহেড, যেখানে বিস্তারিত বর্ণনা থাকে, অর্থাৎ মজুদ মাল কত লাগছে, লেবার কত লাগছে, ওভারহেড কত লাগছে, যার বিস্তারিত বিবরণ থাকে, সেটা হলো সময় কার্ড। আচ্ছা, এবার আসেন বাজেটীয় নিয়ন্ত্রণ। বাজেট অনুযায়ী নিয়ন্ত্রণ করাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে। বাজেট অনুযায়ী অর্থাৎ যত টাকা বাজেট আছে এর মধ্যে আপনি থাকবেন, সেটা হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। আমাদের এই দেশটা, শুধু আমাদের দেশ না, আমরা শুধু ব্যক্তি পর্যায়ে হয়তো বাজেটটা ফলো করি না, কিন্তু কেমন? আমাদের এই যে যতগুলো সরকারি কলেজ, যতগুলো শিক্ষা মন্ত্রণালয়, সকল সকল মন্ত্রণালয় কিন্তু একটা বাজেটের মধ্যে থাকে, এবং বাইরে বাজেটের বাইরে যাওয়ার কোনো কোনো সুযোগ নাই, কেমন? বাজেট, আপনারা যখন চাকরিতে আসবেন তখন দেখবেন এটা, প্রত্যেকটা মন্ত্রণালয়ের বাজেট আছে আলাদা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা বাজেট আছে, এবং ওই বাজেটের মধ্যেই আপনাকে থাকতে হবে, বাজেটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই জন্য বাজেট অনুযায়ী নিয়ন্ত্রণ করাকে বাজেট নিয়ন্ত্রণ বলে। বাজেট দেয় এই জন্য যাতে আপনি এর মধ্যে থাকেন, কেমন? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সংশোধিত বা সম্পূরক বাজেট প্রয়োজন হয়, ধরেন আপনাকে দিচ্ছে 10 লক্ষ টাকা, কিন্তু আপনার আরো 1 লক্ষ টাকা বেশি লাগছে, তখন আপনাকে দিবে, সেটা ভিন্ন ইস্যু, কেমন? নর্মালি বাজেটের বাইরে যাওয়া খুব টাফ কাজ, কেমন? তো এটা 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 একটা নিয়ন্ত্রণ টুলস। হ্যাঁ, আমাদের একটা লক্ষ্য অর্জন করার জন্য সরকার তো সব খাতে একসাথে উন্নয়ন করতে হয়, রাষ্ট্রীয় বাজেট, কেমন? আর ব্যক্তি পর্যায়ে ঘরের মধ্যে যদি যদি আমরা বাজেট করি, সেটা ব্যক্তিগত বাজেট। তো বাজেট নিয়ন্ত্রণের লক্ষ্য হলো, বাজেটীয় নিয়ন্ত্রণ হলো উক্ত লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে এবং কতটুকু অর্জিত হয়নি, বা কতটুকু আংশিক অর্জিত হয়েছে সেটা নির্ধারণ করা। বাজেটের নিয়ন্ত্রণ একটা আছে যে আমরা একটা লক্ষ্য নির্ধারণ করব, এই লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে সেটা আমরা দেখব, আর কতটুকু কতটুকু অর্জন হয়নি, আচ্ছা, এটাও চেক করতে হবে, কেমন? কতটুকু আংশিক অর্জিত হয়েছে সেটাও নির্ধারণ করতে হবে। আবার যে বিষয়গুলো সম্পূর্ণ অর্জিত হয়নি সে সম্বন্ধে ব্যবস্থা নেওয়া বা তদারকি করা বাজেটের নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত। অর্থাৎ যতটুকু অর্জিত হয়নি, কেন অর্জিত হয়নি এবং কিভাবে সেটা অর্জিত হবে সে ব্যবস্থায়, এটা হলো বাজেটের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ, কেমন? আচ্ছা, বাজেট অনুযায়ী কাজ সম্পাদিত হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তবে বাজেট অনুযায়ী কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। তার মানে আপনারা বুঝতে পারছেন, বাজেটের মধ্যে কাজ করে ফেলা, এবং কাজ হইলে কতটুকু হয়েছে আর কতটুকু আংশিক অর্জিত হয়েছে, সবগুলা বিস্তারিত নিয়ন্ত্রণ করা, নির্ণয় করা হলো বাজেটীয় নিয়ন্ত্রণ, কেমন? এটার উদ্দেশ্য হলো যে একটা কাজ যাতে যথাযথভাবে হয় এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে সম্পন্ন হয়। এখানে অনেক মানুষই সংজ্ঞা আছে, লিখিত পরীক্ষার জন্য লাগবে, আমাদের এখানে কনসেপ্টটা মনে রাখলে হবে আর কি, কেমন? বাজেটের নিয়ন্ত্রণ হলো পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন। হ্যাঁ, বাজেটের নিয়ন্ত্রণ হলো কি, পরিকল্পনা প্রণয়ন করতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন এবং ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থাপনার একটা হাতিয়ার। মূলত এটা একটা হাতিয়ার। কিসের হাতিয়ার? ব্যবস্থাপনার একটা হাতিয়ার, যাতে আমরা পরিকল্পনা অনুযায়ী কাজটা সম্পন্ন করতে পারি, কেমন? সেক্ষেত্রে হয়তো অনেক সময় সংশোধন প্রয়োজন হতে পারে, সেটা এখানে আমরা বলছি এতক্ষণে। তদারকি হবে, প্রয়োজনে সংশোধন হবে, সেটাও করা যাবে, সেটাও বাজেট নিয়ন্ত্রণের একটা অংশ।
সুতরাং বলা যায় বাজেটের আলোকে প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে বাজেট নিয়ন্ত্রণ বলে। তাহলে বাজেটের আলোকে কাজ করতে হবে কেমন? মূল বিষয় হলো বাজেটের আলোকে প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ন্ত্রণের প্রক্রিয়াটাই হলো বাজেটীয় নিয়ন্ত্রণ কেমন। এটা আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয় আর কি। বাজেট কন্ট্রোল, নিয়ন্ত্রণ থাকতে হবে, যে বাজেটের মধ্যে কাজ করতে হবে আর কি। যেখানে বাজেট পরিকল্পনার একটি অংশ হিসাবে কাজ করে সেখানে বাজেট নিয়ন্ত্রণ হাতিয়ার বা কৌশল হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আমরা মূল বিষয়টা বুঝলাম এখানে, যে আমরা বাজেট নিয়ন্ত্রণ হলো যে কতটুকু অর্জিত হয়েছে কতটুকু অর্জিত হয়নি বা কতটুকু আংশিক অর্জিত হয়েছে সেটা নির্ধারণ করা। আচ্ছা, যেটা অর্জিত হয়নি সেটা খুঁজে বের করা, তদারকি করা কেন অর্জিত হয়নি, এটা হলো বাজেট। তাহলে এটার সুবিধা কি? বাজেটের নিয়ন্ত্রণের সুবিধা হলো যে লক্ষ্য পূরণে সহায়তা হয় কেমন। বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যতীত লক্ষ্য অর্জন অনেকটা অসম্ভব, কারণ পরিকল্পনার সংঘাত কর্মসমষ্টি হলো বাজেট। বাজেটের মাধ্যমে লক্ষ্য অর্জনের একটি রূপরেখা তৈরি হয় কেমন। এই বাজেটের মধ্যেই সব বিষয়গুলো আছে, এই জন্য লক্ষ্য পূরণে এটা সহায়তা করে। তারপর সমন্বয়ে সহায়তা করে কেমন। কাজের অগ্রগতি যাচাই করা যায়, কি পরিমাণ কাজ পূর্ব নির্ধারিত ছিল তার কতটুকু অর্জিত হয়েছে সেটা বাজেটের নিয়ন্ত্রণ দ্বারা যাচাই করা যায়। কাজের অগ্রগতি যাচাই করা হলে কাজের সুফল গ্রহণ করা সম্ভব হয়। তার মানে কাজের অগ্রগতি আমরা যাচাই করতে পারি বাজেটীয় নিয়ন্ত্রণের ফলে কেমন। দক্ষতা বৃদ্ধি পাবে, অপচয় হ্রাস পাবে, যেহেতু আমাদেরকে আগে বলে দেওয়া আছে এত টাকা বাজেট, তখন আপনি চাইলে যে কোনো কাজ করতে পারবেন না, আপনাকে মাথায় রাখতে হবে আমাকে এত টাকার মধ্যে কাজটা করতে হবে। তখন আপনার যতটুকু সম্ভব ইফিসিয়েন্সি দেখাইতে হবে, যে দক্ষতার সাথে কাজ করতে হবে, আজাইরা কস্ট গুলাকে কমায় ফেলতে হবে কেমন। দুর্বলতা চিহ্নিতকরণ এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ পদক্ষেপ নেওয়া কেমন। আচ্ছা, আন্তঃবিভাগীয় সহযোগিতা বৃদ্ধি, বাজেট তৈরি বাজেট বাস্তবায়ন কার্য মূল্যায়নের পরস্পর একে অপরকে সহযোগিতা করতে হয়। কিছু কিছু কাজ আছে একসাথে একাধিক মন্ত্রণালয় বিভাগ জড়িত থাকতে পারে, তখন পরস্পর সহযোগিতা করতে হবে কেমন। ধরেন আপনি একটা রাস্তা ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করবেন, এখন এখানে আন্তঃ মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত প্রয়োজন আছে। ধরেন এই রাস্তার নিচে আপনার ওয়াসার পানি লাইন আছে, রাস্তার নিচে টেলিফোন লাইন আছে, রাস্তার নিচে আমাদের দেশে নাই অন্য দেশে উন্নত দেশে বিদ্যুতের লাইন আছে, রাস্তার নিচে ইন্টারনেটের লাইন আছে। এখন আপনি রাস্তা যখন খনন খনন করবেন, একই সাথে অনেকগুলা কাজ আপনার সামনে চলে আসবে কেমন। এগুলাকে সমন্বয় করতে হবে। আমাদের দেশে এগুলো হয় না বিধে আমরা আসলে পিছিয়ে আছি কেমন। একসাথে যদি সবগুলা কাজ করবে, দেখেন আমাদের ঢাকা শহর দেখবেন যে কয়দিন পানি লাইন ঢুকায়, এরপরে ওরা কাজ শেষ করলে আইসা ওয়াসার লাইন আসবে কেমন, এরপরে ওরা কাজ শেষ করলে এসে বিদ্যুৎ বিভাগ কাজ করবে, এভাবে ভাগে ভাগে কাজ করে আমাদের মানে একই কাজ চারবার করে, কিন্তু এতে রাস্তাগুলো নষ্ট হচ্ছে, মানুষের যানজট নিষ্ট কষ্ট পাচ্ছে, অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। কিন্তু যদি একই সাথে যখন রাস্তা খোঁড়া হয়, যদি পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, যতগুলো লাইন আছে একসাথে বসাইতে পারতো, তাহলে আন্তঃবিভাগীয় সহযোগিতা বৃদ্ধি এটা আমাদের দেশে খুবই কম। যাই হোক, এখন এই এই বিভাগে বিভাগে অনেক সময় সহযোগিতার প্রয়োজন হয় কেমন। এটা আন্তঃ ডিপার্টমেন্ট, এই জন্য আলাদা মিটিং হয় কিন্তু কাজ হয় না আর কি। যাই হোক, আচ্ছা, অতীত দুর্বলতা খুঁজে পাওয়া, উন্নত বিশ্বে এই কাজগুলো একবার হয়ে যায় কেমন। যে একসাথে মাটি খনন করে মাটির নিচে যা যা দরকার যতগুলো লাইন দরকার একসাথে হয়ে যাবে। আমরা পানির লাইনে দিয়ে দিব, বিদ্যুৎ লাইনে দিয়ে দিব, টেলিফোন লাইনে দিয়ে দিব, হ্যাঁ, তারপরে ওয়াসার যে লাইন আছে সবগুলো দিয়ে দিব একবারে, যাতে মানুষের দ্বিতীয়বার আর কষ্ট না হয়। এবং এমন ভাবে প্ল্যান করে 250 বছর আর খনন করতে না হয়। এটা আমেরিকা করছে যে 250 বছর একবারে কাজ হয়ে গেছে কেমন। আমাদের দেশে এই মেধাগুলো যখন আপনারা আসবেন হয়তো সম্ভব হবে আর কি, আশা রাখতে পারি আমরা। আচ্ছা, বাজেট ও স্ট্যান্ডার্ড মধ্যে পার্থক্য লিখুন, এটা একটা সূক্ষ্ম বিষয়। বাজেট, আমরা বলছি যে স্ট্যান্ডার্ড হলো কস্ট অ্যাকাউন্টিং একটা টুলস কেমন, আর বাজেট তো সবার টুলস। দুইটার যদিও সিমিলারিটি আছে, দুইটা একটা পূর্ব নির্ধারিত পরিকল্পনা, অর্থাৎ খরচ করার আগে একটা নকশা দিয়ে দেওয়া যে এত টাকার মধ্যে করতে হবে। তো বাজেট ও স্ট্যান্ডার্ড আদর্শমান আহ, মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো আমরা একটু দেখি কি বলছে। বাজেট হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য আয় ও ব্যয়ের একটি প্রাক্কলন কেমন, মানে পরিকল্পনা কেমন। যেটা আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখি এত লক্ষ টাকা বাজেট, হ্যাঁ, আয় ওখান থেকে হবে ব্যয় ওখান থেকে হবে, এটা একটা প্ল্যান কেমন। আর স্ট্যান্ডার্ড হলো কোনো গুণমান পরিমাণ বা খরচের একটি স্বাভাবিক স্তর। আচ্ছা, বাজেট ইজ ইজ অ্যান এস্টিমেটেড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ফর এ পিরিয়ড অফ টাইম। আমাদের দেশে মূলত বাজেট হয় 1 বছরের জন্য, আর্থিক বছর জুন থেকে জুলাই পর্যন্ত আর কি। এই সেট অফ পিরিয়ড অফ টাইম মানে 1 বছরের জন্য। তো এটা হচ্ছে এস্টিমেটেড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এটা একটা পূর্ব নির্ধারিত বা পরিকল্পিত আয় ব্যয়ের একটা হিসাব কেমন। বাজেট হলে একটা পরিকল্পনা সংক্রান্ত প্রকাশ বলা হয়, অথবা আয় ব্যয়ের একটা পূর্ব পরিকল্পনা আর কি কেমন। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড ইজ এ নর্মাল ভ্যালু অফ কোয়ান্টিটি অর কস্ট, এটা স্পেশালি কস্টের ক্ষেত্রে একটা প্রযোজ্য কেমন। আর বাজেটের মধ্যে আয় ব্যয় দুইটাই থাকে। এখানে এখানেও এখানে একটা খরচের খসড়া থাকে, বেসিক্যালি কস্ট পার কেমন।
কোয়ান্টিটি আর কস্ট, কস্টের একটা খসড়া থাকে যে কত টাকা খরচ করতে হবে, এই বিষয়টা। আর স্ট্যান্ডার্ড আমরা বলছি এটা স্পেশালি ফর কস্ট অ্যাকাউন্টিং, কেমন? আচ্ছা, এখানে বলা আছে কস্ট অ্যাকাউন্টিং এর সিস্টেমে অন্তর্ভুক্ত, বাজেট সাধারণত কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয় না, কেমন? যেখানে স্ট্যান্ডার্ডকে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়, এখানে না চলে আসছে, কেমন? আচ্ছা, তারপরে আসেন আওতা। বাজেটের আওতা তুলনামূলক অনেক বড় হয়, কেমন? যেহেতু বাজেটের মধ্যে আয় ব্যয় বিস্তারিত থাকে, স্ট্যান্ডার্ডের মধ্যে ব্যয় খাতটাই বলা থাকে, আয়ের খাতটা বলা নাও থাকতে পারে, কেমন? আচ্ছা, বাজেটের নিয়ন্ত্রণ কাকে বলে এটা আমরা এতক্ষণ আলোচনা করছি। বাজেটের নিয়ন্ত্রণ এবং প্রমাণ ব্যয়ের মধ্যে পার্থক্য, একই প্রশ্ন আবার। বাজেটের নিয়ন্ত্রণ হলো বাজেট ফলাফলের সাথে বাস্তব ফলাফলের তুলনা করে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের একটি প্রক্রিয়া। অর্থাৎ বাজেট হলো যে বাস্তবে কি হবে তার একটা পুরোপুরি পরিকল্পনা। প্রমাণ ব্যয় অনেকটা কাছাকাছি, যে প্রমাণ ব্যয় হলো পণ্য বা সেবার জন্য পূর্ব নির্ধারিত একটা খরচ, একটা খরচের সেট করার পদ্ধতি, অর্থাৎ পূর্ব নির্ধারিত খরচের একটা পরিকল্পনা, কেমন? খরচ কত হবে তার আগেই একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া আর কি। আর স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়ালটা তুলনা করে আমরা বুঝতে পারি, কেমন? আচ্ছা, বাজেটীয় নিয়ন্ত্রণের আগে বাজেট তৈরি করা হয়, বাজেটীয় নিয়ন্ত্রণে আগে বাজেট তৈরি করা হয়, তারপর প্রকৃত আউটপুটের সাথে তুলনা করা হয়। অন্যদিকে প্রমাণ ব্যয়ের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত খরচ এবং পণ্যের প্রকৃত খরচের মধ্যে তুলনা করা হয়। আচ্ছা, স্ট্যান্ডার্ড বেসিক্যালি একটা খরচ, বাজেটের মধ্যে কিন্তু আয় ব্যয় দুইটাই থাকে, কেমন? কোত্থেকে আয় হয় কোত্থেকে ব্যয় হয় দুইটাই ব্যাখ্যা থাকে। এরপরে প্রকৃত আউটপুটের সাথে তুলনা করা হয়, যত বাজেট দেওয়া হয় তার সাথে আমরা কত খরচ করছি তার সাথে তুলনা করে আমরা নিয়ন্ত্রণটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে বাজেটের নিয়ন্ত্রণ। আর প্রমাণ ব্যয়ের ক্ষেত্রে বলা আছে পূর্ব নির্ধারিত খরচ এবং প্রকৃত খরচের মধ্যে তুলনা করা হয়, স্পেশালি এটা খরচের খাত, এখানে আয়ের খাত থাকতেও পারে নাও থাকতে পারে, নর্মালি থাকে না, কেমন? আচ্ছা, বাজেটের নিয়ন্ত্রণ এটা আমরা বলছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব বিজ্ঞানের সাথে সম্পর্কিত। আর প্রমাণ ব্যয় বা স্ট্যান্ডার্ড কস্টিং হলো উৎপাদন ব্যয় অ্যাকাউন্টের সাথে বা কস্ট অ্যাকাউন্টিং এর সাথে সম্পর্কিত, কেমন? স্পেশালি আমরা বারবার বলছি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কস্টিং হলো কস্ট অ্যাকাউন্টের একটা পার্ট, কেমন? আচ্ছা, তার মানে বাজে আর্থিক হিসাব বিজ্ঞান তো অনেক বড়, এবং আর্থিক হিসাব বিজ্ঞান বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আসছে আগে, কস্ট অ্যাকাউন্টিং আসছে পরে। আর্থিক অ্যাকাউন্টিং কে সহজতা করার জন্য কস্ট অ্যাকাউন্টিং আসছে। কস্ট অ্যাকাউন্টিং যখন ব্যয় কমিয়ে দেয় তখন আর্থিক অ্যাকাউন্টিং এর সাকসেস আছে, কেমন? এখানে আয়টা বেড়ে যায় আর কি। তার মানে বাজেটীয় নিয়ন্ত্রণের আওতা যেহেতু এটা আর্থিক অ্যাকাউন্টিং এর সাথে সম্পর্কিত, এটা আওতা অনেক বড়, কেমন? প্রমাণ ব্যয়ের আওতা তাহলে ছোট হবে, এটাই স্বাভাবিক। বাজেটীয় নিয়ন্ত্রণ সব ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, কেমন? আমরা বলছি বাজেট কমন ফর অল, বাজেট সবার জন্য প্রযোজ্য। বাট প্রমাণ ব্যয় সবার জন্য না, শুধু ম্যানুফ্যাকচারিং যেগুলো প্রোডাকশনে আছে, যেখানে কস্টের বিষয়টা জড়িত, কেমন? ম্যানুফ্যাকচারিং ফার্মের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। আচ্ছা, এই হলো বিষয়টা আর কি। বাজেটের নিয়ন্ত্রণ স্ট্যান্ডার্ডাইজেশন কোনো প্রয়োজন নেই, বাজেটের নিয়ন্ত্রণে প্রমিতকরণের কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রমাণ ব্যয়ের ক্ষেত্রে প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজন রয়েছে প্রমাণ ব্যয়ের ক্ষেত্রে, কেমন? এরপরে এখান থেকে মূলত ম্যাথটা আসে আর কি পরীক্ষায়, ভেরিয়েন্স অ্যানালাইসিস, কেমন? ভেরিয়েন্স হাউ উইল ইউ ক্লাসিফাই ভেরিয়েন্স পড়েছি, বিসিএস আসছে বেদমান বিশ্লেষণ কি বা ভেরিয়েন্স কি, কেমন? ভেরিয়েন্স সুন্দর, বেদমানটা আরো কঠিন লাগে। আচ্ছা, প্রকৃত ব্যয় যখন মান ব্যয় অপেক্ষা কম বেশি হলে তাকে বেদমান বা ভেরিয়েন্স বলে, কেমন? ভেরিয়েন্স বলে, এটাকে বিচ্যুতিও বলে, প্রভেদও বলে। অর্থাৎ একটা হলো অ্যাকচুয়াল কস্ট আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট, কেমন? প্রকৃত ব্যয় মান ব্যয় অপেক্ষা যদি বেশি হয়, কম বেশি হয়, কম বেশি মানিতে পার্থক্য, ভেরিয়েন্স মানিতে পার্থক্য আর কি, কেমন? আমরা একটা হলো স্ট্যান্ডার্ড কস্ট, একটা হলো অ্যাকচুয়াল কস্ট, দুইটার মধ্যে যে পার্থক্য সেটা হলো ভেরিয়েন্স, সোজা বাংলা যেটা, কেমন? আচ্ছা, এখানে বলছে এর দ্বারা উৎপাদন ব্যয় কত হওয়া উচিত এর সাথে কত ব্যয় হয়েছে তার পার্থক্য বোঝা যায়, অর্থাৎ কত হওয়া উচিত এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কেমন? আর কত ব্যয় হয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। ধরেন আপনি ব্যয় ঠিক করছেন 100 টাকা, কিন্তু ব্যয় হয়েছে 120 টাকা, 120 টাকা টাকা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। আর স্ট্যান্ডার্ড কস্ট হলো 100 টাকা, তো দুইটার মধ্যে পার্থক্য হলো 20 টাকা, এই পার্থক্যটাকে বলে ভেরিয়েন্স। ভেরিয়েন্স শব্দের অর্থ হচ্ছে বিচ্যুতি, প্রভেদ অথবা পার্থক্য, কেমন? বিভিন্ন কারণে মান ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের পার্থক্য দেখা দিতে পারে, দেখা দিতেই পারে। আপনি যখন স্ট্যান্ডার্ড ঠিক করেন, স্ট্যান্ডার্ড হুবহু যে মিলবে তা তো না, স্ট্যান্ডার্ড দেওয়া হয় যাতে ওই সীমার মধ্যে থাকেন, ডাইনে অথবা বামে থাকেন, খুব বেশি যাতে পার্থক্য না হয়, কেমন? তার মানে হুবহু 100 ঠিক করছেন 100ই হবে, ব্যাপারটা তো আসলে ডিফিকাল্ট, কেমন? তার মানে বিভিন্ন কারণে মান ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের যে পার্থক্য দেখা দেয় সেটা হইলো ভেরিয়েন্স, কেমন? আচ্ছা, কোনো কারণে প্রকৃত ব্যয় অধিক হলে তা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়। যদি স্ট্যান্ডার্ড থেকে প্রকৃত ব্যয় বেশি হয়, কেমন? তাহলে কেন বেশি হলে সেটা খুঁজে বের করতে হবে, এবং পরবর্তীতে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এটাকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, যেমন উৎপাদনের পূর্ব নির্ধারিত পরিমাণ অপেক্ষা অধিক মাল ব্যবহৃত হলে তাকে
ব্যবহার করে করে প্রভেদ বলা হয়। ডিফারেন্স এটাই মানে আমরা বলছি যে ভেরিয়েন্স, ভেরিয়েন্স মানেই তো পার্থক্য। অ্যাকচুয়ালের সাথে স্ট্যান্ডার্ড যে পার্থক্য সেটা হলো ভেরিয়েন্স। কেমন? আচ্ছা, বিস্তারিত অনুসন্ধান করার পরে ব্যবস্থাপক এর অপব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। মান ব্যয় ও প্রকৃত ব্যয়ের যে পার্থক্য, সেটাকে আমরা ফেভারেবল এবং অ্যাডভার্স বা প্রতিকূল, অনুকূল প্রতিকূল হিসাবে সাব্যস্ত করি। কেমন? প্রকৃত ব্যয় কম হলে, প্রকৃত ব্যয় যদি আদর্শ মান থেকে বা স্ট্যান্ডার্ড কস্ট থেকে কম হয়, তাকে আমরা অনুকূল প্রভেদ পার্থক্য বলি। কেমন? অনুকূল ভেরিয়েন্স বলি, ফেভারেবল ভেরিয়েন্স বলি আর কি। আর প্রকৃত ব্যয় যদি বেশি হয়, কেমন, প্রকৃত ব্যয় যদি বেশি হয়, তাহলে আমরা এটাকে প্রতিকূল বলি। কেমন? আচ্ছা, প্রভেদ অনুকূল হলে মানে ফেভারেবল যদি হয় বা অনুকূল হয়, তাহলে মুনাফা বৃদ্ধি পায়, আর যদি প্রতিকূল হয় তাহলে মুনাফা হ্রাস পায়। আচ্ছা, এরপরে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ ভেরিয়েন্স। এটার প্রকারভেদ কি রকম আছে? তিন প্রকার আছে। কেমন? আমরা ভেরিয়েন্স তিন প্রকার আমরা বলছি। একটা হচ্ছে যে মাল সংক্রান্ত, আরেকটা হলো শ্রম সংক্রান্ত, আরেকটা হলো উপরিব্যয়। কেমন? তাহলে একটা হচ্ছে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বা মাল সংক্রান্ত, ইংলিশটা সুন্দর, এটা এখানে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, এটাকে বলে মাল সংক্রান্ত প্রভেদ। লেবার ভেরিয়েন্স বা শ্রম সংক্রান্ত প্রভেদ। কেমন? আর হচ্ছে ওভারহেড ভেরিয়েন্স। কেমন? এই যে এই তিনটা ম্যাথে আসে পরীক্ষায়, লিখিত আকারে আসে আর কি। এমসিকিউতে আসার সম্ভাবনা কতটুকু, সেটা একটু বিবেচনার বিষয় আছে। ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, তাহলে কি বলে এটাকে, ভেরিয়েন্স কত প্রকার? ভেরিয়েন্স হলো তিন প্রকার। কেমন? একটা হচ্ছে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বা মাল সংক্রান্ত প্রভেদ, লেবার ভেরিয়েন্স বা শ্রম সংক্রান্ত সংক্রান্ত প্রভেদ, আর একটা হচ্ছে ওভারহেড ভেরিয়েন্স। কেমন? এন্ড ওভারহেডের মধ্যে কি কি আছে, এটা একটা আলোচনা আছে। কেমন? আচ্ছা। আচ্ছা, এখন আমরা একটু এমসিকিউ দেখি। এমসিকিউতে একটু দেখি বাজেটারি কন্ট্রোল এবং এলিমেন্টারি আইডিয়া অফ স্ট্যান্ডার্ড কস্টিং, এটা হলো আমাদের সিলেবাস। এখান থেকে আমরা দেখি, সূরা একটু পড়ান দেখি, এক নম্বর কি বলা আছে? বাজেটারি কন্ট্রোল আছে নাকি নাই? বাজেটারি কন্ট্রোল কি? হ্যাঁ, পড়েন। বাজেটারি কন্ট্রোল কি? বাজেটের সাহায্যে কার্যক্রম নিয়ন্ত্রণ। হুম, জি। তারপর বাজেট কি? ভবিষ্যতের একটি পরিকল্পনা। আমরা যে আলোচনাগুলো বাজেট করছি এখন এখানে, সিরিয়ালে দেওয়া আছে, এরপর এমসিকিউ দেওয়া আছে। আমরা যে আলোচনা এতক্ষণ করছি, এখন দেখবেন যে এগুলো একবারে আহ পানির মতো মনে হবে। কেমন? হ্যাঁ। বাজেট সাধারণত কত সময়ের জন্য করা হয়? 1 বছরের জন্য। বাজেট কমিটির কাজ কি? বাজেট প্রণয়ন ও তদারকি। বাজেট নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? দক্ষতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি। বাজেটারি কন্ট্রোলে কোন তুলনা হয়? বাজেটকৃত পরিমাণ ও প্রকৃত ফলাফল। হ্যাঁ, আমরা যে যা বাজেট করছি তা হয়, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। কেমন? দুইটার মধ্যে তুলনা করা হয় আর কি, বেসিক্যালি। হ্যাঁ। মাস্টার বাজেট কি? সব বাজেটের সমন্বিত রূপ। ক্যাশ বাজেট কিসের জন্য হয়? নগদের আগমন ও বহির্গমন। বাজেটারি কন্ট্রোল কিসের অন্তর্ভুক্ত? নিয়ন্ত্রণ কৌশল। বাজেটারি কন্ট্রোলের মাধ্যমে কি সহজ হয়? ভবিষ্যৎ পূর্বাভাস। হ্যাঁ, আমরা ভবিষ্যতের অনুমান করি তো আমরা বাজেট করতে হয়। বাজেট এবং স্ট্যান্ডার্ড দুইটাই ভবিষ্যতের ভিত্তিতে করা হয়। আচ্ছা, তারপর বাজেটারি কন্ট্রোলের সীমাবদ্ধতা কি? ভবিষ্যৎ অনিশ্চয়তা। স্ট্যান্ডার্ড কস্টিং কি? পূর্ব নির্ধারিত খরচের ভিত্তিতে নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্ট্যান্ডার্ড খরচ কাকে বলে? ভবিষ্যতের নির্দিষ্ট অনুমিত খরচ। ভ্যারিয়েন্স কি? স্ট্যান্ডার্ড ও প্রকৃত খরচের মধ্যে পার্থক্য। কোথায় স্ট্যান্ডার্ড কস্টিং ব্যবহৃত হয়? বৃহৎ উৎপাদন শিল্পে। ভ্যারিয়েন্স কয় ধরনের হতে পারে? অনুকূল, প্রতিকূল। ডিরেক্ট ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স কিসের সঙ্গে সম্পর্কিত? কাঁচামাল। ওভারহেড ভ্যারিয়েন্স সম্পর্কিত কোনটির সঙ্গে? স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা। আইডল টাইম ভ্যারিয়েন্স সম্পর্কিত শ্রমের সাথে। স্ট্যান্ডার্ড কস্টিং এর বৈশিষ্ট্য কি? ভবিষ্যৎ অনুমিত খরচের হিসাব রাখা। স্ট্যান্ডার্ড কস্ট কার্ড এ কি থাকে? প্রতিটি পণ্যের স্ট্যান্ডার্ড কস্টের বিস্তারিত তথ্য। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস এর কাজ কি? পার্থক্যের কারণ চিহ্নিত করা। ফেভারেবল ভ্যারিয়েন্স মানে কি? খরচ স্ট্যান্ডার্ডের চেয়ে কম হওয়া।
অ্যাডভার্স ভ্যারিয়েন্স মানে কি? খরচ স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি হওয়া। স্ট্যান্ডার্ড কস্টিং এর সীমাবদ্ধতা কি? জটিলতা ও ব্যয়বহুল পদ্ধতি। বাজেটীয় নিয়ন্ত্রণ বা বাজেটারি কন্ট্রোল মূলত কি বোঝায়? বাজেটের সাহায্যে কার্যক্রম নিয়ন্ত্রণ। বাজেট হলো ভবিষ্যতের একটি পরিকল্পনা। বাজেট সাধারণত কোন সময়ের জন্য প্রস্তুত করা হয়? 1 বছর। বাজেট কমিটি এর কাজ কি? বাজেট প্রণয়ন ও তদারকি। বাজেট নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হচ্ছে দক্ষতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি। আহ বাজেট বাজেট নিয়ন্ত্রণে তুলনা করা হয় বাজেটকৃত পরিমাণ ও প্রকৃত ফলাফল। মাস্টার বাজেট কি? সব বাজেটের সমন্বিত রূপ। বাজেট নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রথম ধাপ হলো বাজেট প্রণয়ন। বাজেটারি কন্ট্রোল এর মাধ্যমে কোনটি সহজ হয়? ভবিষ্যৎ পূর্বাভাস। বাজেটারি কন্ট্রোল একটি নিয়ন্ত্রণ কৌশল। বাজেট নিয়ন্ত্রণে কোনটি ব্যবহার হয় না? ব্যক্তিগত ঋণ। বাজেটারি কন্ট্রোলের প্রধান সীমাবদ্ধতা কোনটি? ভবিষ্যৎ অনিশ্চয়তা। বাজেটারি কন্ট্রোলের মাধ্যমে নির্ণীত হয় ভ্যারিয়েন্স। বাজেটের প্রধান সুবিধা কোনটি? সমন্বয় বৃদ্ধি। স্ট্যান্ডার্ড কস্টিং কি? পূর্ব নির্ধারিত খরচের ভিত্তিতে নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্ট্যান্ডার্ড খরচ কাকে বলে? ভবিষ্যতের নির্দিষ্ট অনুমিত খরচ। ভ্যারিয়েন্স হলো স্ট্যান্ডার্ড ও প্রকৃত খরচের পার্থক্য। স্ট্যান্ডার্ড কস্টিং এর উদ্দেশ্য কি? খরচ নিয়ন্ত্রণ ও দক্ষতা বৃদ্ধি। স্ট্যান্ডার্ড কস্টিং প্রধানত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? বৃহৎ উৎপাদন শিল্পে। ভ্যারিয়েন্স দুই রকমের হতে পারে: অনুকূল, প্রতিকূল। ডিরেক্ট ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স কোনটির সঙ্গে সম্পর্কিত? কাঁচামাল। ওভারহেড ভ্যারিয়েন্স সম্পর্কিত স্থায়ী খরচ এবং পরিবর্তনশীল খরচের জন্য। ভ্যারিয়েন্স বিশ্লেষণের মূল উদ্দেশ্য হচ্ছে দায়বদ্ধতা নির্ধারণ, অ্যাকাউন্টেবিলিটি। স্ট্যান্ডার্ড কস্টিং এর প্রধান বৈশিষ্ট্য কোনটি? ভবিষ্যৎ অনুমিত খরচের হিসাব রাখা। স্ট্যান্ডার্ড কস্টিং সঠিকভাবে প্রয়োগ করা হয় যখন উৎপাদন ব্যাপক ও পুনরাবৃত্তিমূলক। আইডল টাইম ভ্যারিয়েন্স সম্পর্কিত শ্রমের সাথে। এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বোঝায় দক্ষতা, নির্দিষ্ট সময়ে শ্রমের দক্ষতা। স্ট্যান্ডার্ড কস্টিং কোন হিসাবের অন্তর্ভুক্ত? কস্ট অ্যাকাউন্টিং। ফেভারেবল ভ্যারিয়েন্স মানে হচ্ছে প্রকৃত খরচ স্ট্যান্ডার্ডের চেয়ে কম হওয়া। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস মূলত কোন কাজে ব্যবহৃত হয়? পার্থক্যের কারণ চিহ্নিত করতে। অ্যাডভার্স ভ্যারিয়েন্স মানে হচ্ছে খরচ স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি হওয়া। স্ট্যান্ডার্ড কস্টিং এর সীমাবদ্ধতা কোনটি? জটিলতা ও ব্যয়বহুল পদ্ধতি। এটা হলো আমাদের সিলেবাসের সাথে আলোচ্য বিষয়গুলো আর কি। কেমন, আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারছেন যে আমরা আলোচ্য বিষয় সিলেবাস এটাই ছিল। এখন আমাদের প্র্যাকটিস প্রচুর বাড়াইতে হবে। আমরা যা পড়ছি এখন রিভিশনের উপর ডিপেন্ড করতেছে এটা কতটা আমাদের প্রিপারেশন হবে। আর কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনাদের বইতে 3টা চ্যাপ্টার আছে আর কি। একটা হলো ইনভেন্টরি। আপনারা যদি বইটা দেখেন আপনাদের কাছে, আমি একটু দেখি বলি। আপনাদের কস্ট অ্যাকাউন্টিং এই বইতে 3টা চ্যাপ্টার আছে। কেমন, একটা হচ্ছে যে চ্যাপ্টার অধ্যায় 7 হিসাব বিচিত্রা, দ্বিতীয় পত্র অধ্যায় 7 উৎপাদন ব্যয় হিসাব। কেমন, তারপরে আছে অধ্যায় 8 মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। প্রথম অংশটা হইলো আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সাথে মিল আছে। কেমন, সেকেন্ড পার্ট যেটা আছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ, সেটা হইলো আমাদের কস্ট অ্যাকাউন্টিং পার্ট। এটা এখানে ম্যাথ। কেমন, তাহলে 7 8 ম্যাথ। 9 নম্বর চ্যাপ্টারে একটা দুইটা ম্যাথ আছে, বেশি নাই। ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ, এই তিনটা হইলো যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সাথে কস্ট অ্যাকাউন্টিং আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। আর আর সবগুলো টপিক এখান থেকে প্র্যাকটিস করতে হবে। হিসাব বিচিত্রা থেকে শুধু বাদ দিতে হবে অধ্যায় 6 প্রাপ্য হিসাব সমূহের হিসাব সংরক্ষণ, এটা বাদ। তারপরে বাদ দিবেন একতরফা দাখিলা পদ্ধতি অধ্যায় 10। কেমন, এরপরে হিসাব বিচিত্রা দ্বিতীয় পত্রের থেকে বাদ দিবেন অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ের হিসাব।
অধ্যায় 1 অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে, এই দুইটা বাদ, কেমন? বাকি সবগুলাই দেখতে হবে। অধ্যায় 10 বাদ দিতে পারেন, ব্যবস্থাপনা, হিসেব বিজ্ঞান, পরিচিতি, 2-4টা প্রশ্ন কাজে দিবে, বাকি সবগুলাই বাদ। এছাড়া বাকি সকল অধ্যায়ে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা কাজে লাগবে, কেমন? তো আপনাদের এখনো সময়, আজকে 2 তারিখ, এখনো 7 দিন সময় আছে। মানে মাথার মধ্যে চেয়ার থেকে উঠার দরকার নেই, কেমন? শুধু ঘুমটা বাদ দিয়ে বাকি সর্বোচ্চ শক্তি ব্যয় করতে হবে। তাহলে মোটামুটি প্রিপারেশনটা ইনশাল্লাহ শেষ হবে। আর সাধারণ জেনারেল পার্ট থেকে আপনাদের কিছু অংশ পড়তে হবে, যেমন এই যে 24শে জুলাই অভ্যুত্থান, এখান থেকে 1 মার্ক নিশ্চিত আসবে। সংবিধানটা পড়তে হবে, এখান থেকে নিশ্চিত আসবে। বাজেট আর অর্থনৈতিক সমীক্ষাটা দেখবেন। আর গত 1 মাসে সাধারণ জ্ঞান আর দেখার দরকার নাই, প্রশ্ন হয়ে গেছে, কেমন? এগুলো আর দেখার দরকার নাই। এই হলো বিষয়। আর বাংলার ক্ষেত্রে, ইংরেজি ক্ষেত্রে এগুলো একটু দেখেন ফাঁকে ফাঁকে। কারণ সব মিলিয়ে আপনি জেনারেল পার্ট থেকে পারেন আর অ্যাকাউন্টিং থেকে পারেন, সব মিলিয়ে আপনাকে এভারেজ মার্কটা ক্যারি করতে হবে। হ্যাঁ, আপনি ম্যাথ থেকে পারছেন নাকি থিওরি থেকে পারছেন সেটা বিষয় নয়। অনেকে আছে ম্যাথ ভালো পারে, সে ম্যাথ থেকে পারবে, অনেকে আছে ম্যাথ কম পারে, সে থিওরি থেকে পারবে। আর আপনার দুর্বলতা, সব আপনার যে দক্ষতা, সেটা আপনি নিশ্চয়ই জানেন, আপনার স্ট্রেংথ কোথায় আছে, উইকনেস কোথায় আছে। তো আপনি আপনার মতো করে আগাবেন। আপনি আমার মতো করে হাঁটতে গেলে আপনি পড়ে যাবেন, কেমন? আপনার মতো করে আপনি হাঁটবেন, যেখানে আপনার স্ট্রেংথ আছে ওটা ওইদিকে আগান। সব মিলিয়ে আপনাকে 60% মার্ক ক্যারি করতে পারলেই হলো। কোন কিভাবে পাইছেন সেটা কোনো বিষয় না, কেমন? পাইলে হইলো। এই জন্য আপনি যদি মনে করেন থিওরিটা পার্ট বেশি পারেন, তাহলে আপনি ম্যাথটা একটু কম করেন, থিওরি বাড়াই দেন। আর ম্যাথ বেশি পারেন, আমার এক বন্ধু ছিল, সে ম্যাথ খুব ভালো পারে। ম্যাথ 30টার মধ্যে, মানে মেন্টাল আর ম্যাথ 30 মিনিট থাকতো, তো সে 30-এর মধ্যে 28, 27, 28 পেয়ে যেত। আর অনেকে আছে 17, 18 বেশি পায় না। তো সেক্ষেত্রে তাদের যারা ম্যাথ কম পারেন, আমার পরামর্শ তারা ম্যাথ সবার পরে আনসার করবেন, কেমন? পরীক্ষার মধ্যে ম্যাথ শুরুতে আনসার করতে যাবেন না, যে অংশটা আপনি সবার আগে পারেন। যদি আপনি বাংলাদেশ বিষয় হলে সবচেয়ে ভালো পারেন, ওটা দিয়ে শুরু করবেন, মানে ম্যাথ পার্টটা শেষে আনসার করুন, তাহলে আপনি টাইমটা বেঁচে যাবে আর কি। আর শুরুতে যদি ম্যাথ নিয়ে বসেন, ম্যাথে তো এটা বের করতে হবে, শুরুতে করেন, তাহলে আপনি কিন্তু পরীক্ষা হলে আনসার করে আসতে পারবেন না, কেমন? এই জন্য আমার পরামর্শ থাকবে যে ম্যাথটা একটু পরে করবেন, যদি আপনি ব্যতিক্রম না হন। ব্যতিক্রম হইলে আপনি করতে পারেন, যারা অনেক আছে মুখে মুখে ম্যাথ করে ফেলে, কেমন? ওইরকম স্পিডি হইলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি অ্যাভারেজ হন, অবশ্যই ম্যাথটা পরে করবেন। এই ধরনের আসছে যে, যে হ্যামলেট কার, হু ইজ দ্য রাইটার অফ হ্যামলেট, এটা আপনি খুব সহজে বুঝতে, শেক্সপিয়র, এখানে তো চিন্তা করার কিছু নাই, কেমন? কিন্তু চিন্তা করতে হবে কোনটা, হুইচ সেন্টেন্স সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক বাক্য, এটার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে। আর নিচের কোনটি সঠিক নয়, এই ধরনের প্রশ্নগুলোতে আপনাকে 1 মিনিট সময় ব্যয় করতে হবে বা 30 সেকেন্ড সময় ব্যয় করতে হবে। কিন্তু আসলে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, এটাতে আপনাকে 2 সেকেন্ড ব্যয় করতে হবে মাত্র, কেমন? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো যে তথ্য সরবরাহ করা, আপনি খুঁজে বের করবেন, টাকা দিবেন, শেষ। সময় নষ্ট করবেন না, কেমন? এই কিছু প্রশ্ন আছে আপনি দেখা মাত্রই উত্তর পাবেন, তো ওগুলো আপনাকে টাইম বাঁচাবে। আর কিছু আছে টাইম টাইম খাবে। তো এভারেজে টাইম কিন্তু হয়ে যায়, এভারেজে টাইম হয়ে যায়। আর কিছু প্রশ্ন আছে আপনি আপনি তো দেখেন না, আপনার 14 গোষ্ঠীও দেখেন না এমন প্রশ্ন, এটা প্রত্যেক বিসিএস এ এরকম 7, 8, 10টা প্রশ্ন হয়, ওগুলা কেটে দিবেন, ওগুলা দাগানোর দরকার নেই, দেখানোর দরকার নেই ওগুলা। এরকম প্রত্যেক বিসিএস এ আমরা কিছু প্রশ্ন দেখি, এগুলা কোনো বিসিএস এ কখনোই পরীক্ষা আসে না। প্রত্যেক বছর এগুলো আবিষ্কার হয়, কেমন? এই আবিষ্কারের মূলক প্রশ্নগুলোকে আপনি দেখা মাত্র ক্রস দিবেন, এগুলো সেকেন্ড টাইম দেখার দরকার নাই। আর যেগুলো আপনি পারেন এগুলো একটা দাগাই ফেলবেন। আর যেগুলো কনফিউশন, এগুলো সেকেন্ড টাইমে দাগাবেন, তাইলে বুঝতে পারবেন যে আপনি টিকবেন কি টিকবেন না। আমি তিনটা বলছি, 3 রকম প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন আছে যে আপনি একদম পারেন, এগুলো দাগাই ফেলবেন, দাগাবেন আর টিক দিবেন, সেকেন্ড টাইম দেখার দরকার নাই। কিছু প্রশ্ন আছে আপনি কোথাও দেখেন নাই, কোথাও পড়েন নাই, কোনো বইতেও দেখেন নাই, সাথে সাথে কেটে ফেলবেন, এটা 2 নম্বর শেষ। আর কিছু আছে কনফিউশন, এটা আপনি সেকেন্ড টাইম এগুলো ট্রাই করে দেখাবেন, কেমন? আচ্ছা, এটা। আর 3 নম্বর কথা, যদি কনফিউশনের ক্ষেত্রে যেটা নর্মাল দেখা যায়, প্রথম চান্সে দিলের মধ্যে আপনার মনের মধ্যে যেটা আসে ওটাই হয়ে যায় উত্তর, কেমন? এটা হলো 3 নম্বর অবস্থা আর কি। আচ্ছা, মোটামুটি কতগুলো উত্তর করবো স্যার? উত্তর আসলে এটা আপনি ছাড়বেন না। আপনি যদি মনে করেন যে পারতেছেন, আপনি শুধু, আমি বললাম না যে প্রশ্নগুলো ছাড়বেন কোনগুলা, যেগুলো আপনি জীবনে দেখেন নাই, কোনো বইতে পড়েন নাই, কোনো ক্লাসে দেখেন নাই, ওগুলো আপনি ডাইরেক্ট কেটে দিবেন। এরকম প্রত্যেক বিসিএস এ 8, 10টা প্রশ্ন হয়, ওগুলার বিষয়ে চিন্তা করার দরকার নেই। বাকিগুলো আপনি যদি দেখেন, আহ সব সময় একটা কথা মনে রাখবেন, যে আপনি পরীক্ষা হলে দেখতেছেন যে আপনি পড়ছেন কিন্তু আপনি ভুলে গেছেন, এরকম প্রশ্ন সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার টিকাটা কঠিন হয়ে যাবে, কেমন? যদি আপনি দেখেন যে আপনার কি বলে, প্রশ্ন আপনি দেখছেন বাট এখন মনে করতে পারতেছেন, আপনি পড়ছেন বাট এখন কি আপনার মনে নাই, এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনাকে এখন বারবার রিভিজ করতে হবে, যেগুলো কিন্তু যে প্রশ্নগুলো কেউ দেখে নাই, কোনো বইতে নাই, ওগুলা কোনো ফ্যাক্টরে না, ওগুলা আপনার জন্য কোনো মানে সিদ্ধান্তকে কোনো প্রভাব ফেলবে না। কি বলে, ইরিলিভেন্ট ইস্যু আর কি, ওটা অপ্রাসঙ্গিক, কেমন? যেগুলা কমন, আপনি পড়ছেন, সবাই পড়ছে, কিন্তু আপনি ভুলে গেছেন, তার মানে আপনি পিছিয়ে গেছেন, কেমন? এই জন্য এই জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে।
এই মনে করে আপনি যতগুলো পারেন দাগায় থাকবেন আর কি। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন এবার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন অথবা বলতে পারেন। তাইলে অসুবিধা নেই, আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনাদের প্রিপারেশন, আর এখন পরীক্ষা দেন, প্রত্যেকটা সপ্তাহ শেষে পরীক্ষা দেন। আর হট টপিক আছে, হট টপিক যেমন বাংলা সাহিত্যের 11 জন আছে, এদেরকে একটু পড়ে ফেলেন। ইংরেজি সাহিত্যের যারা 20 জনের মতো রাইটার আছে, আমার একটা ভিডিও আছে প্রিলিমিনারি, একটু দেখতে পারেন চাইলে, আমার চ্যানেলে আছে। প্রিলিমিনারি কোন কোন বিষয়গুলো কিভাবে পড়তে হয়, টোটাল একটা গাইডলাইন্স আছে কেমন। ওখানে আপনি সিলেবাস দেখে দেখবেন ইংরেজি সাহিত্যে 20 জনের মতো সাহিত্যিক আছে, ওই 20 জন বারবার পড়েন, সবগুলো পড়ার দরকার নাই কেমন। আহ সম্পূর্ণ বাংলা প্রস্তুতি নিচ্ছি, দেখা হলো ইংরেজিতে প্রশ্ন হলো, সমস্যা হবে না। ইংরেজি প্রশ্ন তো হওয়ার সুযোগে নেই শুধু অ্যাকাউন্টিং ছাড়া কেমন, বাকিগুলো বাংলা অবশ্যই হবে, সুযোগে নেই। অ্যাকাউন্টিং নিয়ে আমি তো সেটা বলেই দিলাম, আপনাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে যে র্যাপস, অথবা যদি আপনি যদি বলেন র্যাপসে নাই, তাহলে একটা বই দেখেন যেটাতে বিগত বছরের প্রশ্ন ইংলিশ ভার্সন দেওয়া আছে। আপনাদের তো পড়া হয়েছে এখন নিশ্চয়ই, ক্লাস যারা করছেন তারা পড়ছেন নিশ্চয়ই আমার সাথে রাতে। যদি সেটা হয় তাহলে আপনি বিগত বছর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো বাংলার পাশে ইংরেজি দেওয়া আছে কেমন, এই যে আমার হাতে যে বইটা আছে এখানেও দেওয়া আছে। সে- এই যে আমার হাতে প্রায় 20 বছরের প্রশ্ন দেওয়া আছে, আমার কাছে যে র্যাপস যে বইটা আছে 20 বছরের প্রশ্ন দেওয়া আছে কেমন। এখানে ধরেন এই যে দেওয়া আছে কি, সম্পত্তির দায় ও মালিকানার মধ্যে সম্পর্ক প্রকাশ করে, ইংলিশে দেখা আছে দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাসেটস লাইবিলিটি অ্যান্ড ক্যাপিটাল কেমন, ইংলিশে দেওয়া আছে। এটা হচ্ছে ইংলিশ উত্তর হচ্ছে হিসাব সমীকরণের মাধ্যমে, ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই যে এখানে বাংলার পাশাপাশি আপনারা দেখেন ইংলিশটা দেওয়া আছে আর কি। তো এইভাবে আপনারা যদি এটা ফলো করেন, আর যদি যাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বইটা আছে সেখানেও কিছু প্র্যাকটিস দেওয়া আছে, আপনি চাইলে এগুলো একটু দেখতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। এই আর বাকি জেনারেল পার্ট একসময় করে তো অবশ্যই বাংলা হবে, ওটা নিয়ে চিন্তা চিন্তা করার দরকার নেই, ওটা শিওর কেমন। এই আর কি। আর কোনো প্রশ্ন? তার হিসাব বিচিত্র দ্বিতীয় পত্র যে ইয়া চ্যাপ্টার 5 যেটা, এইটা হুম। কি করতে হবে? চ্যাপ্টার 5 কি আছে আমি একটু দেখি, কি আছে নামটা বলেন। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। হ্যাঁ দেখতে পারেন, এটা দেখতে পারেন একটু, দেখতে পারেন। অন্তত ঢাকায় 4টা বড় ভার্সিটি গুলো দেখেন, সবগুলো দেখতে না পারলেও 4টা বড় ভার্সিটি গুলো দেখেন মিনিমাম। বড় 4টা যে ভার্সিটি আছে পাবলিক ভার্সিটি বড়গুলো দেখেন মিনিমাম কেমন, সবগুলো দেখতে না পারলে। আপনি যদি সব শেষ করতে না পারেন মানে কিছু কমাই ফেলেন কেমন। আর থিওরি তো 1 ঘন্টা এক চ্যাপ্টার পড়ে ফেলা যায়, আমি আমি যদি 1 ঘন্টা ট্রেনে যেতে পারি 1 ঘন্টা, আপনারা কেন পারবেন না? আমি তো এখানে ব্যাখ্যা করি, কথা বলি, প্রাসঙ্গিক কথা বলি, আপনারা তো শুধু রিডিং দিবেন। আর পড়ার স্টাইল হচ্ছে রিডিং দিয়ে আগে যাবেন, মনে থাকুক আর না থাকুক কেমন। এরপরে দ্বিতীয়বার এসে পড়বেন, তৃতীয়বার এসে পড়বেন। 3 ঘন্টা এক সপ্তাহ 3 বার পড়তে পারবেন। এক সপ্তাহে একবার 1 ঘন্টা একবার পড়ে ফেলেন, আপনি চিন্তা করবেন যে আমি পত্রিকা পড়তেছি, দ্রুত আগায় যাবেন। আবার সেকেন্ড টাইম আবার শুরু করে আবার আগাবেন, তৃতীয়বার আগাবেন, এইভাবে মনে থাকবে। আমাদের আমি আর নজরুল তো একসাথেই পড়তাম, আমরা আলহামদুলিল্লাহ দুজনে শিক্ষাগারে আছি। তো আমাদের সিস্টেমটা এরকম ছিল, যে কোনো মূল্যে 1 ঘন্টা বই এই হিসাবটা শেষ করতে হবে কেমন, একটু একটা প্রেশার নিতে হবে মেন্টালি। আপনি 1 ঘন্টার মধ্যে আমি শেষ করবো এরকম কেমন। আচ্ছা, তারপর স্যার ফারুক। আর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বলেন। স্যার নুরুল এখন ইসলাম। এই টেল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং তো মূলত স্যার হিসাব বিচিত্র থেকে এমসিকিউ পার্টটা সলভ করছি। হ্যাঁ, ট্যাক্সেশন স্যার এটা তো আমার ওই সমীকরণ রিটার্ন বইটা আছে স্যার, ওখান থেকে দেখছি। এবং আপনি যে শিট গুলো দিয়েছেন স্যার, এবং এমসিকিউ এইটাই। সলভ করার জন্য এক্সট্রা না, হিসেবে। বাজারে 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 আর বই নাই। আসলে এটা আমরা আমরা এবার তো বিশেষ প্রথম এটা আসলে কার্যত বুঝছেন। এখন আমরা যদি আরো হয়তো বা সামনে হয় তখন হয়তো আমরা আপনাদের সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। এখন যে সিটগুলো দিছি এগুলাই দেখেন। আর বাজারে একটা বই আছে এমিনেন্ট, কিন্তু আমার কাছে অত ভালো মনে হয় না বুঝছেন, এই জন্য আমি আসলে যে কেউ কেউ কিনছে, যাদের কাছে আছে হয়তো কেউ কিনছে। এমিনেন্ট একটা বই আছে, এটা হয়তো আপনার ভালো লাগলে নিতে পারেন। আর ওরাকল একটা বই আছে, দুইটা, তা আমি অবশ্যই ওরাকলের প্রশ্নগুলো দিয়ে দিছি, পিডিএফ এর মধ্যে দিয়ে দিছি আপনাদেরকে। এই দুইটা বই আছে কিন্তু অতটা ভালো হয় না আর কি কেমন। তো আমি যেগুলো দিছি এগুলো দেখেন। আর অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো 50 মার্ক, কস্ট অ্যাকাউন্টিং থাকবে 25 75, ট্যাক্স আর অডিট মিল থাকবে 25। তার মানে যেগুলো দিচ্ছি এগুলো দেখলে আশা করি ইনশাআল্লাহ হতাশ হবেন না কেমন। আর ট্যাক্সের মধ্যে বাজেট পার্টটা একটু দেখেন এমপিসি থ্রি থেকে, আর আমি যে সিটগুলো দিচ্ছি ওখানে প্রচুর আছে কেমন, ওগুলো দেখলে হবে ইনশাল্লাহ। তারপর ফারুক কিছু বলবা? সুরাইয়া কিছু বলবেন? সুরাইয়া খানম। নুরুল ইসলাম কি নামটা কি পুরা? না স্যার, নাম হচ্ছে স্যার নুরুল হুদা খান স্যার। নুরুল হুদা খান, সব খান দেখা যায়, খান খানম। থ্যাংক ইউ। আচ্ছা, চেষ্টা করেন। কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে শেষ করে দিই নাকি, কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার, আর প্রশ্ন নাই।
ফারুক কিছু বলবা? সুরাইম আপনি কিছু বলবেন? বললে যে করেন। আর আর মূল কথা হচ্ছে এখন প্র্যাকটিস, কেমন? আমার শেষ পরামর্শ হলো যে প্র্যাকটিস আর প্র্যাকটিস প্র্যাকটিস, এটাই মূল কথা। যত বেশি পড়বেন, আর সব পড়ার লোক সামলাইতে হবে এখন, কেমন? আপনি সব পড়তে যাবেন না। বইতে দেখবেন যে সাধারণ জ্ঞান কিন্তু 40 মার্কে পাস, বাংলাদেশ আর আন্তর্জাতিক মিলে 40 মার্ক, অনেক বেশি মার্ক, কেমন? তারপরে বাংলা বাংলা কিছু টপিক আছে সবসময় প্রশ্ন হয়, যেমন শুদ্ধিকরণটা প্রশ্ন হয়, সমার্থক শব্দ শব্দ হয়, ইংরেজি বানান শব্দ থেকে প্রশ্ন হয়। আমি আমার বইতে এটা দাগায় ফেলছি, স্টিকি পেপার দিয়ে দাগায় ফেলছি, কেমন? যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়। আমার বইগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে প্রতিটা লাইন বাই লাইন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এবং বিসিএস গুলো টিকছিও। তো এই যে আগে তো মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হতো, এখন এখনো হয়, এখন ওই যে বঙ্গবন্ধু বাদ দিয়ে হবে আর কি, কেমন? তারপরে যে বাংলা যে বঙ্গবঙ্গ যে অংশটা আছে, বঙ্গবঙ্গ হ্রদ এখান থেকে প্রশ্ন হয়, কেমন? তারপরে যে প্রাচীন বাংলা যেটা আছে জনপদগুলো আর কি, এখান থেকে প্রশ্ন হয়। উপজাতি যে অংশটা আছে, উপজাতি, কেমন? উপজাতি থেকে প্রশ্ন হয়, প্রাকৃতিক সম্পদ থেকে প্রশ্ন হয়। মানে আপনি প্রশ্নগুলো দেখবেন যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন, এর পত্রিকা থেকে একটা প্রশ্ন হয়, পত্রিকা সংবিধান থেকে প্রশ্ন হয়। তো কিছু কিছু জায়গা আছে সব সময় প্রশ্ন, ওই জায়গাগুলো আপনি পড়েন। সবগুলো পড়ার লোক সামলাতে হবে। ইংরেজি ক্ষেত্রে সেম। আর ম্যাথের ক্ষেত্রে আপনি বিগত বছরের প্রশ্নগুলো পড়লে হবে, কেমন? ওই ওই আলোকেই প্রশ্ন হয়, বিগত বিসিএস এর প্রশ্নগুলো পড়লে হবে। ইংরেজি ক্ষেত্রে একই কথা, যে রাইটার গুলো বিগত বছর বিসিএস আসছে ওদের সাহিত্যগুলো পড়লে হবে, কেমন? বাংলার ক্ষেত্রে ধরেন 10-12 জন সাহিত্যিক আছে, ওদেরগুলো পড়লে হবে। এরকম প্রশ্ন কমে কমে পড়তে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে সেটাও একদম কিছু সলিড টপিক আছে, যেমন জাতিসংঘ, আইএমএফ, এখান থেকে দেখুন প্রতি বছর প্রশ্ন হয়, কিছু জায়গা থেকে প্রত্যেক বছর প্রশ্ন, ওই জায়গাগুলো খুঁজে বের করতে হবে, কেমন? এটা আপনি যত বেশি খুঁজতে পারবেন তত পড়া কমবে, সোজা কথা। আপনাকে কিন্তু 200 মার্কের মধ্যে 180 পাইতে হবে না। আপনার 180 পাবে 2-4 জন দানব আছে, এরা এরা ভিন্ন বিষয়, কেমন? ওই ওই নাম্বারটা আপনার দরকার নাই। কিন্তু আপনাকে এভারেজ মার্কে নিচে যাওয়া যাবে না। এভারেজ মার্ক মানে মানে হচ্ছে, মূল কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে প্রশ্ন আসছে, আপনি জানেন এটা বইতে আছে, আপনি পড়ছেন, বাট আপনার মনে নেই, অন্যদের মনে আছে, ওনারা টিকে যাবে, আপনি টিকবেন না, সোজা হিসাব। আর কিছু না। আর কিছু প্রশ্ন আছে এগুলো আপনিও দেখেন নাই, আপনার বাপ দাদা কেউ দেখেন নাই, কোনো বইতেও নাই, ওগুলা কেটে দিবেন, পরীক্ষা হলে কেটে দিয়ে চলে আসবেন, ওগুলা নিয়ে দাগাবেন না, ধরবেন না। বাকিগুলা তো এরকম সহজ প্রশ্ন 10-15-20টা বেশি হয় না। 180টার মধ্যে আপনি পরীক্ষা দিতে হবে বেসিক্যালি, কেমন? 180, এই আর কি। আর কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ বলেন। হিসাব বিস্তারিত পড়ার ক্ষেত্রে কি আমরা ব্যাখ্যা সহ পড়বো নাকি ব্যাখ্যা ছাড়াই পড়বো? কিসে? হিসাব বিচিত্রা বলছি কি, এমসিকিউ গুলো। আপনি যদি বুঝে ফেলতেন যে এটার কোনো ব্যাখ্যা দরকার না, আপনি এমনি বুঝেন, ওটা ব্যাখ্যা পড়ার প্রশ্নই আসে না, কেমন? আপনি আর কিছু প্রশ্ন আছে ধরেন আপনি দেখলে পারেন যে এগুলো ঠিক দিয়ে দিবেন, এগুলো দ্বিতীয়বার দেখার দরকার নাই, দ্বিতীয়বার দেখা টাইম নষ্ট, কেমন? একটা কিছু প্রশ্ন আছে ধরেন হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহার কারা, বাহ্যিক ব্যবহার কারা কারা, গ্যাপের পূর্ণরাপ কি, এগুলো সাথে 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 পেন্সিল দিয়ে টিক দিয়ে দিবেন। আর 2 নম্বরে আছে যে আপনি একদম কনফিউশন পড়ে যান, মনেই থাকে না, পড়লেও মনে থাকে না, বুঝেলেও বুঝেন না, ওটা লাল কালি দাগ দিয়ে রাখবেন, পরীক্ষার রাতে ওই 2 দিন আগে ওটাই দেখবেন, আর দেখবেন না। আর 3 নম্বর আছে যে আপনি বুঝেন বাট পড়তে হয়, ওটা রাখি দিবেন। তার মানে 3 ভাগ করবেন, এক এক ভাগ আপনি দেখলে দেখলে পারবেন, জীবনে বলবেন না, টিক দিয়ে দিবেন, দ্বিতীয়বার দেখবেন না। দ্বিতীয় ভাগ আপনি দেখলে পারেন বাট বুঝেনও বাট, তৃতীয় ভাগ আছে বুঝেনও না, মনে থাকে না, লাল কালি দাগ দিন, পরীক্ষার আগের দিন শুধু একবার দেখে যাবেন। এই 3 ভাগ করে পড়তে হবে। ব্যাখ্যা যেটা আপনি পারেন ওটা পড়ার প্রশ্নই আসে না, যেটা বুঝেন না সেটা ব্যাখ্যা পড়বেন, কেমন? এই আর কি। আর কোনো প্রশ্ন? ফারুক হিসাব কি আছো বিচিত্রা না বই, ঘুমাই গেছো? হ্যাঁ বলেন। প্রতিটা ম্যাথ কিছু প্র্যাকটিস করতে পারেন, প্রতি চ্যাপ্টার ম্যাথ ম্যাথ হিসাব বিচিত্রা। যদি আপনি স্কিল ভালো থাকে করতে থাকেন, কিছু ম্যাথ আছে বড় যেগুলা আমাদের এই অ্যাডমিশন টেস্টে তো ক্যালকুলেটর ইউজ করতে দেয়, যার কারণে কিছু ম্যাথ আছে দেখবেন বড় বড় আছে, ওগুলা দিবে না, কেমন? এই আর কি। আপনারা তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না স্বাভাবিকভাবেই। প্রশ্নকর্তা যদি মাথা শুধু শুধু মানে মাথায় বিষয় এটা থাকা উচিত যে এরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এরপরে 2-4টা কঠিন আসতেই পারে, ওরা আমি বললাম না আপনাকে 100-200-র মধ্যে পরীক্ষা দিতে হবে, আপনাকে পরীক্ষা দিতে হবে 170-এর মধ্যে, 180-র মধ্যে, এর বেশি পরীক্ষা দিতে হবে, বাকি 20টা বছর ছেড়ে দিবেন। ওগুলো নিয়ে তো চিন্তা করার দরকার নেই, মাথা গরম করার দরকার নেই। তাহলে আর কোনো প্রশ্ন? ফারুক কিছু বলবা না রেখে দিব? না স্যার। ঠিক আছে, তাহলে রাখি ওকে। নাকি? রাখি। আচ্ছা। আসসালাম, আমাদের মোটামুটি আনুষ্ঠানিকভাবে কোর্স শেষ, আপনাদের সাথে আমাদের কোর্স শেষ। এখন যেটা আছে, আমি ফাঁকে ফাঁকে হয়তো যদি সময় পাই আর একটু কালকে একটা ক্লাস নিতে চেষ্টা করবো, কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 7-এর উপর, সকালে দেখি পারে কিনা। মোটামুটি আমার সিলেবাস শেষ, এখন আপনারা ভিডিওগুলো রান করতে পারবেন। আর পাশাপাশি এখন আলোচনা করেন, আর সমস্যা হলে গ্রুপে দিয়েন, যতটুকু পারি। আমাদের সিলেবাস এই পর্যন্তই, কেমন? ও আখের দাওয়ানা কি মানে হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কেমন? রাখি তাইলে, আসসালামু আলাইকুম।